সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। গণঅভ্যুত্থানে আহত অনেকেই ভুগছেন মানসিক ট্রমায়। আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে হতাশা বাড়ার শঙ্কা। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। এই স্মৃতি থেকে আমরা এখনো উঠতে পারি না, আমরা এখনো ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্রপথে ফেরি চলাচল শুরু। দুর্ভোগ থেকে মুক্তি মিলছে সন্দ্বীপবাসীর। এবং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চেষ্টার কমতি রাখতে চায় না বিসিবি, নেতৃত্ব দেবেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার হয়। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। আনুপাতিক এবং আসন ভিত্তিক দুই মাধ্যম রেখেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নিতে পারবে, মত জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা জাতীয় নির্বাচনের সময়কে আরও দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন দলমতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব পড়ে ৪০৬ জন সদস্যের ওপর, যার মধ্যে অধিকাংশ সদস্যই ছিলেন আওয়ামী লীগের। মাত্র ৮ মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল। দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও বিরোধী মতের গুরুত্ব না দেওয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। ৩ বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটাছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে। আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী, যার শেষ হয় ২৪-এর গণ অভ্যুত্থানে। পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়, তবে তার গঠন প্রক্রিয়া আলাদা হয়েছে দেশভেদে। এবারের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন আসন আর আনুপাতিক এই দুয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তনের। নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদে যেতে হবে। এটাও সংসদ নির্বাচনের মতোই একটা নির্বাচন। ওখানে গিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেভাবে সংসদ নির্বাচনে অংশ নেয় এখানেও তাই হবে। রাজনৈতিক দলের মধ্যে যারা আছে কিংবা আমরা সামনে কম্পিট করতে চাই, আমরাও থাকবো। আমরা একটা মিক্সড প্রপোজাল করেছি, মিক্সড করেন, কিছু আসন ভিত্তিক হোক, কিছু হোক এই আনুপাতিক ভিত্তিতে। এইভাবে করলে মিক্সড করলে তখন মোটামুটি সবার রিপ্রেজেন্টেশন থাকবে। আপনি একটাই নির্বাচন করবেন, সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এবং গণপরিষদ তো আপনি তো ৫ বছর যাবত শুধু সংবিধান প্রণয়ন করা হবে না, সংবিধান প্রণয়নের একটা সুনির্দিষ্ট ডেডলাইন থাকে। তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় দুই দল বিএনপি জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি? কোনো কিছুই বেশি লেন্দি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কারণ যেহেতু জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র ফেস করে আমরা আসছি। ছাত্ররা একটা প্রস্তাব করতেই পারে, কিন্তু সেই প্রস্তাবনা নিয়ে
আলোচনা করে ঐক্যমতের ভিত্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। তবে আমি বুঝতে পারি না যে জাতীয় নির্বাচন যদি হয়, জনগণ যদি একটা ম্যান্ডেট দেয়, জনগণের ম্যান্ডেট নিতে আমাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ গঠন করার কথা বলা হলে সেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত আসলে গণপরিষদ গঠনের এই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মতে গণপরিষদ বা জাতীয় নির্বাচন যে কোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা হবে সামনে, সেটা গণপরিষদ হিসেবে হতে পারে। গণপরিষদ হিসেবে হয়ে সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদে আরেকটা আইন করে আবার পার্লামেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই পার্লামেন্ট হয়েই কিন্তু সংবিধান পাশ করতে হবে। সেই সংবিধানে হয়তো দ্বিকক্ষের কথা থাকবে, তখন দ্বিকক্ষের একটা নির্বাচন হওয়া লাগবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। এখন দেখার অপেক্ষা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের নির্মমতায় আহত অনেকেই এখনও ভুগছেন মানসিক ট্রমায়, যা থেকে বের হতে পারছেন না প্রত্যক্ষদর্শী থেকে চিকিৎসকরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন না হলে সমস্যা আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। পায়ে যখন গুলিটা লাগে, গুলিটা ভিতরে ঢুকে এটা ব্রাস্ট হয়ে যায়। যখন মিরপুর হসপিটালে ভিতরে নেওয়া হয় তখন আমার শরীর নিথর হয়ে আসছিল। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। কথাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের। গেল 19 জুলাই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছোড়া 6 ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রনিক বুলেটে বিদ্ধ হন সে। এতে 9 টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার। পাঁচ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে 19 বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। কর্তৃত্ববাদী হাসিনা পালিয়ে যাওয়ার আগে 27 জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে বিরোধী মতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়। ঘুম ভেঙে যায়, হঠাৎ করে উঠে যাই, দেখি যে সারা শরীর ঘামিয়ে গেছে, চিকন ঘাম বেরিয়ে গেছে শরীর দিয়ে। নানা সংকটেও চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন। তাদেরও মানসিক অবস্থা একই রকম। আহতদের দীর্ঘ সারি নিষ্ঠুর জখম এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনও ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিগুলো ভেসে ওঠে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন, যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্ত লক্ষ্য করা গেছে। এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। যারা আহত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ততার কম্পেনসেশন, ক্ষতিপূরণ যদি তারা পান, মনে একটা রিলিফ ফিল হবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই বিচারটা যদি তারা দেখতে পান, তাদের মানসিক যে এখন কষ্টটা সেটা অনেকটা লাঘব হবে। সরকারি 35টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা নেই। অ্যান্টি ডিসক্রিমিনেশন ইউনিট আমরা তৈরি করেছি, তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। আমাদের 10-20 শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সবসময় রেডি থাকে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত প্রয়াসে তাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় ৭৫% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তাদের মধ্যে 25% অবস্থা আরও গুরুতর। 20% বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন, আর 60% ভুগছেন মানসিক চাপে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা আজ বাদ জোহর বিএফটিসিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতেই তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত এক মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইনে। অঞ্জনা দি শিল্পীতে একজন খুবই রিফাইন্ড একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। পৌষের মাঝে এসেই শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম। তীব্র ঠান্ডার সাথেই উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সে খবরের বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান, মেহেরপুরে আছেন মুজাহিদ আল মুন্না, আর হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর জনজীবনে এই শীত কতটা প্রভাব ফেলছে? তাপমাত্রা কিন্তু এখনো এককে বিরাজ করছে। গতকাল কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে, এবং আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় খানিকটা বেড়েছে, তবে কিন্তু এখনো কিন্তু এককে বিরাজ করছে, এবং তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ের উপর দিয়ে কিন্তু এখন মৃদু শৈত্য প্রভাব হয়ে চলেছে। আমরা গত কয়েকদিনের যে শীতের তীব্রতা দেখেছি সেটি কিন্তু সবচেয়ে বেশি তীব্রতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে, এবং তারপরে কিন্তু আসলে সূর্যের দেখা মেলে, এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু উষ্ণতা পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে বিকেল গড়াতে কিন্তু তাপমাত্রা নামতে থাকে, এবং রাতে তাপমাত্রা কিন্তু এক অঙ্কে নেমে আসে। এবং এই শীতের তীব্রতা কিন্তু আমরা দেখেছি যে শুরু হয়েছে, সবচেয়ে বেশি যে শীতের তীব্রতা সেটি শুরু হয়েছে মধ্যপৌষ থেকে, এবং দিন দিন কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। আমরা আজকের যে চিত্রটি সেটি কিন্তু আজ সকালে কিন্তু কুয়াশার পরিমাণ কম, কিন্তু উত্তরের যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু প্রতি ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু পাথর শ্রমিক যারা রয়েছেন, প্রায় 20 থেকে 30 হাজার বালু পাথর শ্রমিক রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টে দিন পার করছেন। অনেকে কিন্তু বেকার হয়ে পড়ছেন, তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীতে নেমে পাথর এবং বালি উত্তোলন করতে পারছেন না। জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তেমন কিন্তু প্রভাব নেই। এই শীতকে পঞ্চগড়ের মানুষ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মনে করে থাকেন। তারা কিন্তু বলছেন যে এই শীতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে পঞ্চগড়ের যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য যেন সরকারের পক্ষ থেকে ত্রাণ ব্যবস্থা করা হয়, তারা এই দাবি জানিয়েছেন। তার পাশে জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু
প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্র না থাকায় খুব কষ্টে রাত পার করছেন। কেউ কেউ কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলে আমরা দেখেছি। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই শীতের এলেই কিন্তু পঞ্চগড়ের যে সকল পর্যটন এলাকা রয়েছে সেখানে কিন্তু ভিড় বাড়ে। বিশেষ করে শীত উপভোগ করবার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু ছুটে আসেন পঞ্চগড়ে, এবং পঞ্চগড়ের বিভিন্ন পর্যটন এলাকাগুলো তারা ঘুরে দেখেন। এবং পঞ্চগড়ের যে সকল হাট বাজার রয়েছে সেখানেও আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ায় যে নতুন এবং পুরাতন যে গরম কাপড়ের দোকান সেখানেও কিন্তু প্রতিনিয়ত ভিড় বাড়ছে, এবং মানুষজন কিন্তু বিশেষ করে পুরাতন কাপড়ের দোকানে কিন্তু ভিড় করছেন। নিম্ন আয়ের বেশি মানুষেরা তারা সেখান থেকে কাপড় সংগ্রহ করছেন। আর জানিয়ে রেখি যে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এ মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। আমরা এবার একটু যেতে চাই মেহেরপুরে, সেখানে আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে শীতে মেহেরপুরবাসীর কতটা প্রভাব পড়েছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের দুর্ভোগ কাটাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুর কিন্তু শীতের জেলা। গত ডিসেম্বর মাস থেকেই কিন্তু মেহেরপুরে আস্তে আস্তে জেঁকে বসেছে শীত। জানুয়ারির প্রথম দিক থেকে কিন্তু সেই মাত্রা আরো বেশি যোগ হয়েছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, যদিও আজকের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল 6টার সময় মেহেরপুরে চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গত বৃহস্পতিবারে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা ছিল 9.8 এবং গতকালকে ছিল 10.8। অর্থাৎ আজকের তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা কিন্তু একেবারেই কমেনি। আমি ভোর থেকে লক্ষ্য করেছি প্রচন্ড শীত, সাথে ঘন কুয়াশাও ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার যে প্রকোপ সেটা কেটে যাচ্ছে, সূর্যের দেখাও মিলছে, কিন্তু দিনভর সূর্যের যে প্রভাব সেটি কিন্তু জনজীবনে সূর্যের উপস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে না। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৃণমূল লোকজন, বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর লোক। এরা কিন্তু শীত নিবারণের জন্য খুব একটা ভালো একটা পোশাক কিন্তু পাচ্ছে না, তাই অনেকেই খড়কুট জ্বালিয়ে আমরা শীত নিবারণের চেষ্টা করতে দেখেছি। আর প্রশাসনের কথা যদি বলেন, প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। বিশেষ করে শীতের প্রায় মাঝামাঝি ভাগে চলে আসলেও তৃণমূল মানুষদের যে শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখিনি। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক। এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ যেভাবে শীতের প্রকোপ বাড়ছে তাতে করে একদিকে যেমন তাদের শীত নিবারণের ভালো কোনো পোশাক নেই, অন্যদিকে যেহেতু স্বাভাবিক সময়ের চাইতে রাস্তাঘাটে শীতের কারণে লোকের উপস্থিতিও একেবারে কম, যার ফলে তাদের ভাড়াটাও কিন্তু কমে যাচ্ছে। অনেক দিনমজুররা ঠিক মতো কাজ পাচ্ছে না, যার ফলে তাদের কাছে দিন চালানোই কিন্তু হয়ে যাচ্ছে কঠিন। রওশন, মেহেরপুর থেকে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। রওশন, এবার একটু সোহেলের কাছে যেতে চাই। সোহেল, সড়ক দুর্ঘটনা কিন্তু তীব্র শীতে যে কুয়াশা বাড়ছে, কুয়াশার কারণে কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আপনার এখানে হিলিতে এরকম কোনো সড়ক দুর্ঘটনার কোনো খবর আছে কিনা, এবং যানবাহন চলাচলে আসলে কতটা কোনো সমস্যা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। উত্তরের জেলা দিনাজপুর, এই জেলায় কিন্তু বছরের শুরুতে শীতের তীব্রতা এবং যে ঘন কুয়াশা সেটির চাদরে কিন্তু পুরো অঞ্চলটি ঢাকা থাকছে, ফলে কিন্তু এই এলাকায় দুর্ঘটনার যে ঘটনা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ এবং এছাড়াও দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলাতে কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু নিহতর সংখ্যা প্রায় 5 থেকে 7 জনের মতন বিচ্ছিন্নভাবেই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে, যার মূল
কারণ হিসেবে যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর এই দুর্ঘটনার কবলে পড়েছে এবং এর ফলে কিন্তু যেটি সমস্যা হচ্ছে যে এই দুর্ঘটনাগুলো হবার ফলে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ যারা নিহত হচ্ছে তাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে রাস্তায় যখন যান চলাচল করবে তখন কিন্তু কুয়াশার যেহেতু ঘন কুয়াশা থাকছে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এবং ধীর গতিতে যেন যানবাহনগুলো চলাচল করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচারণা চালানো হচ্ছে এই অঞ্চলে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়ে যাওয়ার কারণে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং রাস্তাঘাটগুলোতে বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন, স্বাভাবিক সময়ের থেকে কিন্তু লোকজনের চলাচল কমবার কারণে তাদের যে আয় সেটি ভাটা পড়েছে এবং আমরা দেখিনি এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে এইসব পরিবারের মাঝে খাদ্য দ্রব্য কিংবা খাদ্যপণ্য বিতরণ বা এ ধরনের কোনো সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি। এই জায়গাটি তারা বলছেন যে আসলে শীতকালীন সময় যেহেতু নিম্নবিত্ত মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তাদের আয়ে একটা ভাটা পড়ে থাকে, তাদের পাশে যদি প্রশাসনিকভাবে খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য যদি দিয়ে সহযোগিতা করা যায় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয় তারা বলছেন। এবং তারা আরও একটি দাবি জানিয়েছেন যে শীতকালীন সময়টাতে যদি হিসেব করে যারা এই ধরনের পেশার সাথে জড়িত আছে তাদের কর্মের উপর ভিত্তি করে যদি এই সহযোগিতাটা করা যায় তাহলে তাদের সংসারের যে সচ্ছলতা সেটি কিন্তু ফিরবে। আর আমরা দেখেছি এই অঞ্চলে যে এরা শীত বস্ত্র বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে এখনো বিতরণ কার্যক্রম চলছে এবং আজকেও কিন্তু এই উপজেলাতে শীত বস্ত্র বিতরণ হবে। তো সব মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। শীতের তীব্রতায় মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্র যাত্রায় ফেরি চলাচল। এরই মধ্যে উভয় প্রান্তে পুরো দমে শুরু হয়েছে ফেরি নির্মাণ, ড্রেজিং, জেটি এবং টার্মিনাল নির্মাণের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ আর লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপের কৃষি, অর্থনীতি এবং পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সেখানকার মানুষ। হোসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সীতাকুণ্ডের কুমিরাঘাট শত শত কেজি ওজনের মালামাল নিয়ে শহর থেকে ৩০ কিলোমিটার দূরের এই ঘাটে প্রতিদিন আসেন ৪ থেকে ৬ হাজার সন্দ্বীপবাসী। ২০ কিলোমিটার সমুদ্র যাত্রায় এখান থেকেই দুর্ভোগের শুরু। রোদ বৃষ্টিতে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, মালামাল নিয়ে ঠেলতে হয় ভ্যান গাড়ি, কখনো কাদা মাড়িয়ে আবার কখনো কোমর সমান পানি ভেঙে উঠতে হয় নৌযানে। ঘাট থেকে লাল বোট, স্পিড বোট, মালামালের কাঠের ট্রলার ও জাহাজ, এ ৪ ধরনের নৌযান চলাচল করে। সবগুলো জলযানের নিয়ন্ত্রণ এক মালিকের হাতে। এতে ইচ্ছেমতো ভাড়া নেয়ায় বাড়ে দুর্ভোগ। নৌযান চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরপর রাত নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। এই অবস্থা চলে আসছে ব্রিটিশ আমল থেকেই। যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমরা এই একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থা, আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। উঠানামা এটা খুব পর্যাপ্ত দুর্ভোগ, যে দুর্ভোগের আর সীমা নাই। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, হ্যাঁ, যেটা বলে বোঝানো যাবে না। সম্প্রতি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় BIWTA। শুরু হয় নতুন দিগন্তের সন্ধান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। সব ঠিক থাকলে নতুন বছরে সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রা শুরু হবে এখান থেকেই। এরই মধ্যে সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরোদমে কাজ শুরু করেছে BIWTA। চলছে সমুদ্র থেকে ৮০০ মিটার সড়ক নির্মাণ কাজ। নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি। এছাড়া সাগরে যেখানে ফেরি থামবে সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। বাঁশবাড়িয়ার এই সমুদ্র উপকূল ইতোমধ্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে স্থানীয় পর্যটকদের কাছে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন চট্টগ্রাম সহ আশেপাশের উপজেলা থেকে।
সন্দ্বীপবাসী আশা করছে যেহেতু ফেরি চালু হলে দিনে গিয়েই দিনেই সন্দ্বীপ থেকে ফেরত আসা সম্ভব হবে, সেহেতু সন্দ্বীপ হয়ে উঠবে পর্যটনের নতুন সম্ভাবনাময়ী স্থান। তারা আশা করছেন একই সাথে এই বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলও অর্থনীতি, বাণিজ্য আর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আমরা এখানে এসে দেখলাম বেশ জোরে সোরেই কাজ চলছে। যে সড়কটি হবে সেটি আমার পেছনে যে ড্রেজারটি দেখতে পাচ্ছেন তারও ঠিক 200 মিটার পেছনে গিয়ে সড়কটি শেষ হবে, যেখান থেকে ফেরি সন্দ্বীপ অংশে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ওখানে ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে আর অনেক বড় ড্রেজিং কার্যক্রম হচ্ছে যে যেন নৌপথে সচল রাখা যায়। এছাড়াও যাত্রীদের আধুনিক সুবিধা দেওয়ার জন্য আধুনিক সুবিধা সমৃদ্ধ টয়লেট কমপ্লেক্স আমাদের প্রস্তুত করা হবে এবং টার্মিনাল প্রস্তুত করা হবে। বিআইডব্লিউটিএ বলছে ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দ্বীপে। ঘাটগুলোতে চাইলে যে কেউ নৌযান সার্ভিস শুরু করতে পারবে, এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা। সন্দ্বীপের চারিদিকে একটা ট্যুর দিবে, 1 দিন বা 2 দিনের পক্ষে রাত্রি ওখানে যাপন করবে, একটু ক্যাম্পিং হবে, ওখানে ক্যান্ডেল লাইট হবে, বিভিন্ন রকমের একটা করব। এই ধরনের অনেকগুলো পরিকল্পনা আছে। সন্দ্বীপে যেন মানুষ গেলে নিরাপত্তাহীনতা বা কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। গবেষকরা বলছেন ফেরি সার্ভিস শুরু হলে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। তবে পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখানে ওয়েভ আছে, টাইড আছে, কারেন্ট আছে, এখানে সেডিমেন্টেশন আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ পলি, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু পলি, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েভ। সেক্ষেত্রে একদিকে হলো প্রতি বছর 1 থেকে 2 বার ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, আর হচ্ছে যে সার্বক্ষণিকভাবে সেখানে ড্রেজার 2টা কিন্তু থাকতে হবে মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এতে যাত্রায় ব্যয়ও কমবে বলে আশা বিআইডব্লিউটি-এর। নারী, পুরুষ, বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপর এমন কাদামাখা পথ পাড়ি দিয়ে কিংবা ভাটা বা জোয়ারের সময় কোমর সমান পানি পাড়ি দিয়ে উঠতে হয় নৌযানে। তারপর সমুদ্রপথে এক অনিশ্চিত যাত্রা। সন্দ্বীপের প্রায় 2 থেকে 3 লাখ মানুষের এই যাত্রার দুর্ভোগের গল্প গত 200 বছরের। ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন কিংবা বাংলাদেশ আমলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও যাত্রায় এ দুর্ভোগ তাদের শেষ হয়নি। তবে সম্প্রতি ফেরি চালু হওয়ার খবরে আশার আলো দেখছেন এ দ্বীপের মানুষ। এতে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন কিংবা যাতায়াতে যে উন্নয়ন হবে তার পথে এখন প্রধান বাধা হিসাবে তারা দেখছেন নিরাপত্তাকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। এখন সকালে বরাদ্দে অনিয়ম এবং নির্মাণে দুর্নীতির কারণেই আশ্রয়ন প্রকল্পের মাথা গোঁজার ঠাঁই এখন আতঙ্কের নাম। 5 বছরের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ফেনীর আশ্রয়ন প্রকল্পের ঘর। এতে দ্রুতই ব্যবস্থার দাবি স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। যে ঘরগুলো একসময় ছিল গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই, তা এখন আতঙ্কের কারণ। ঘরের দেয়ালে হাত লাগালেই খসে পড়ে আস্তরণ, ফাটল ধরেছে মেঝেতে। সামান্য বৃষ্টি হলে ফুটো টিন দিয়ে পড়ে পানি, ঝড় এলেই কেঁপে ওঠে ঘরের মেঝে। এমন বেহাল দশা মুজিব বর্ষ উপলক্ষে বিগত সরকারের সময়ে তৈরি ফেনীর ধর্মপুর আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর। ঘরের বেশি অসুবিধা, ঘরের চারিদিক দিয়ে সিমেন্ট দেয় নাই, ঘরটা এখন ভাঙি পড়তেছে। আমাদের কাছে ইনকাম নাই, আমরা ঘরটা ঠিক করবো। ঘর ফাট ধরে গেছে, ডরে কি গার দিয়ে হইব না ঘর থাকবো, এবার নিজে যান বাঁচা ফেলে রাস্তার হরে আই। ঘর পেয়ে হতাশা খুঁজেছিল আব্দুর রৌফ ও মদন মিয়ার, তবে এখন দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। এমন বেহাল দশায় বরাদ্দ পেয়েও এসব ঘরে থাকছে না অনেক পরিবার, আশ্রয় নিচ্ছে অন্যত্র। হাত লাগলে পড়ে যায়, চেয়ার লাগলে পড়ে যায়। বান তুফানের জন্য আমাদের এলাকার ভিতরে ভয়ে আছি। আমাদের সামর্থ্য আছে না, যেগুলো আমরা মেহনত করে আবার থাকতাম। এবার কি বাথরুমে পানি ঢুকে বর্ষাকালে অনেক কষ্টে আছি আমরা এখানে।
এসব ঘরের বরাদ্দ ও নির্মাণে দুর্নীতির কারণে এমন বেহাল দশা বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর প্রশাসন বলছে মেরামত সহ দুর্নীতি ও অনিয়ম নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কোটি কোটি টাকার লুটপাট হয়েছে, যারা সেখানে ঠিকাদারি কাজ করেছেন এবং তারা খুবই নিম্নমানের কাজ করেছেন বলে আমরা জেনেছি, যে কারণে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে ঘরগুলো ইতিমধ্যে ভেঙে পড়ছে। যাদের মাধ্যমে গড়গুলো হয়েছে সেখান থেকে পরবর্তীতে কোনো নির্দেশনা বা কোনো সহায়তা আমরা আসলে পাবো কিনা সে বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। স্যাররা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবে পরবর্তীতে কাজ করব। ফেনীতে বিভিন্ন মেয়াদে 1820টি ঘর নির্মাণ করা হয়। এখন ফেনী দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উচ্চ ফলনশীল জাত বাছাই করায় ঢাকার ধামরায়ে সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্যমতে উপজেলায় চলতি মৌসুমেই 7,000 হেক্টরের বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে ভালো লাভের আশা কৃষকের। ধামরাই থেকে হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। রাজধানীর ঢাকার অদূরেই হলুদের সাম্রাজ্য। ধামরাই উপজেলার ফসলের মাঠ প্রান্তরে সরিষা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে অন্য এক রূপ। এসব ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় 7,220 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমিতেই বাড়ি 14, 17, 18 এবং বিনা 9 ও 11 জাতের সরিষা রোপণ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের সরিষা রোপণ করায় গত মৌসুমের তুলনায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। সরষের ফলন অনেক ভালো হয়েছে। আমি 66% জায়গার মধ্যে সরষা চাষ করছি। 95 ডিসেম্বর জায়গা সরষার আবাদ করছি, আমার ফলন খুব ভালো। সরষা কোনো রোগ বালাই নাই, সরষা বেচা এগুলো ভালো দামে বেচা পারুম। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষের পরিসর বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে বীজ ও সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। 450 হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং 450 হেক্টরই আবাদের পূরণ হয়েছে। আর আমার এখানে কৃষকদের আমরা সরকারিভাবে সরিষার প্রণোদনা দিয়ে থাকি। আধুনিক সরিষাগুলোর চাষ হয়েছে মাঠে, এর ফলন অনেক বেশি এবং এগুলোর ঝরে পড়বে কম, যে কারণে কৃষক অনেক বেশি লাভবান হবেন এবং তেলের পার্সেন্টেজটাও অনেক বেশি পাওয়া যায় সরিষা থেকে। তবে মৌসুমী এ ফসলের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ সহ আর্থিক সহায়তার দাবি কৃষকদের। হুমায়ুন কবির, এখন ধামরাই। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। শীত মৌসুম ঘিরে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রমোত্তরী আলো ঝলমলে দুবাই দেখার ব্যবস্থা করায় এই সুযোগ লুফে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে দেশীয় আমেজে এই নৌ ভ্রমণের সুযোগ পেয়ে খুশি তারা। দুবাই থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশে নৌকা ভ্রমণ বেশ জনপ্রিয় হলেও মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পানির উপর ভেসে বেড়ানোর সুযোগ খুব বেশি পান না প্রবাসী বাংলাদেশিরা। তবে শীতকালে এমন আনন্দ ভ্রমণ আয়োজনে সব ব্যবস্থাই রেখেছে দুবাই দো ক্রুজ, যার মধ্য দিয়ে পানিতে ভাসতে ভাসতে আলো ঝলমলে দুবাই দেখার সুযোগ মিলছে। শীত মৌসুমে দুবাইয়ের বাণিজ্যিক প্রমোত্তরীর এই ভ্রমণ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে বাহারি খাবারের সমাহার, সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। রয়েছে ঐতিহ্যবাহী তনুরা নাচ। একদিকে চাঁদের আলো, অন্যদিকে পানিতে বিলাসবহুল অট্টালিকার প্রতিচ্ছবি মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। বাংলাদেশের কানেক্টিভিটি আমাদের নদী দিয়ে এবং লঞ্চ দিয়ে শুরু, মানুষের বিশাল একটা যাত্রা এবং আমাদের মানুষদের জীবনযাত্রার সঙ্গে জড়িত আছে। কয়েকশো বাংলাদেশিকে নিয়ে দো ক্রুজে আনন্দ ভ্রমণের এই আয়োজন করে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের একটি সংগঠন। প্রবাসীদের মাঝে দেশীয় ঐতিহ্য ও জাহাজ ভ্রমণের আমেজ উজ্জীবিত রাখতেই এই আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।
বরিশালে যে লঞ্চে যাতায়াত করি সেই আমেজটা ধরে রাখার জন্যই আমরা এই ক্রুজে আয়োজনটা করছি। সেই ঐতিহ্যটা আমরা ধরে রেখে আমরা কিন্তু এই আজকে এই লঞ্চেই এই নৌকাতেই কিন্তু আমাদের সেই অনুষ্ঠানটা সাজিয়েছি। দুবাইতে আসছেও ওইটা ভুলি নাই যে লঞ্চে চলেও অভিষেক অনুষ্ঠান পিকনিক করা যায় এবং আজকের এই অনুষ্ঠান আমাদের লোকজন হয়েছে প্রায় 350 মতো এবং আমরা একটা খুব ভালো সময় পার করছি। ভিনদেশে দেশীয় আমেজে এমন নৌ ভ্রমণের আয়োজনে খুশি অতিথিরা। এইখানকার যে ফিল এবং এখনকার যে আবহাওয়ার সাথে আপনার নৌকা ভ্রমণের যে মেলবন্ধন বলা যায়, কারণ এই চমৎকার আবহাওয়ায় খোলা বোটের মধ্যে দাঁড়িয়ে আপনি আপনার সাগরের বাতাসের ঘ্রাণ নিচ্ছেন, সেটা অত্যন্ত আনন্দদায়ক। এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে দুবাইয়ের কিছু কৃত্রিম হ্রদে ভেসে বেড়ানো আর আলো জলমলে শহরের সৌন্দর্য উপভোগের সুযোগ এনে দিয়েছে কিছু বাণিজ্যিক প্রমোত্তরী। একা কিংবা সম্মিলিতভাবে আনন্দ ভাগাভাগির সময় পাওয়া যায় 2 ঘন্টা। শীতের আমেজ শুরু হতেই এসব প্রমোত্তরিতে চলে সম্মিলিত ভ্রমণ আড্ডার বুকিং, যেখানে বাংলাদেশিরা খুঁজে বেড়ান দেশীয় লঞ্চ ভ্রমণের আনন্দ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে 2025, যেখানে বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চ গতির ট্রেন ভ্রমণ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে চীন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, এমনকি সৌদি আরবও। দেশীয় শিল্প আর বিলাসিতার ছোঁয়ায় সাজানো হয়েছে এসব ট্রেন। এখন শুধু যাত্রী নিয়ে ছোটার অপেক্ষা। বাকিটা জানাবেন তৌহিদুর রহমান। 5 তারকা মানের বিলাসবহুল ট্রেন থেকে শুরু করে উচ্চগতির ট্রেন, প্রথমবারের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেল ভ্রমণ সূচনার সাক্ষী হতে যাচ্ছে 2025। সদ্য যাত্রা শুরু করা S3 মডেলের প্যারিস বার্লিন হাইস্পিড ট্রেনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে নতুন বছরের শুরু থেকে হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। ঘন্টায় 320 কিলোমিটার গতির এই ট্রেনটিতে ফ্রান্সের রাজধানী থেকে জার্মানির রাজধানী ভ্রমণে সময় লাগছে মাত্র 8 ঘন্টা। সর্বনিম্ন ভাড়া গুনতে হচ্ছে $60। যাত্রী ধারণ সক্ষমতা 400-র উপরে। চাহিদা থাকায় 2026 সালে দুটি রাজধানীর মধ্যে দ্বিতীয় রুট সংযুক্ত করার পরিকল্পনা চলছে। তবে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম হাই স্পিড রেল নেটওয়ার্কে এগিয়ে চীন। সেখানে ইতোমধ্যেই ঘন্টায় 350 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম বেশ কয়েকটি ট্রেন চালু রয়েছে। এর মধ্যে চলতি বছরই ঘন্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরকম ট্রেন চালু করতে যাচ্ছে চীন, যা বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ভ্রমণের সময় 4 থেকে 2.5 ঘন্টা কমিয়ে আনবে। বছরটি যে বিলাসবহুল ট্রেন ভ্রমণের জন্য একটি মাইলফলক বছর হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ 2025 সালের এপ্রিলে প্রথমবারের মতো যাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত ইতালির নতুন সুপার ডিলাক্স ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেস। ট্রেনটির ডিজাইন ও সাজসজ্জায় রয়েছে 1960-এর দশকের ইতালীয় শিল্প ও স্থাপত্য এবং বিলাসিতার ছোঁয়া। এদিকে বিলাসবহুল ট্রেন ভ্রমণের চাহিদা বাড়তে থাকায় ইউরোপে নিত্য নতুন রুটে চালু হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। শীতকালীন ছুটির মৌসুমের কথা মাথায় রেখে বেলজিয়ামের ব্রাসেলস থেকে ইতালির ভেনিস রুটেও চালু হতে যাচ্ছে স্লিপার ট্রেন। ভ্রমণ পিপাসুদের জন্য এই ট্রেনে থাকছে নানা সুযোগ সুবিধা। 2025 সালের জুলাইয়ে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন। পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে নিয়ে যাবে এই ট্রেনটি, যেখানে থাকছে 18টি বিলাসবহুল কেবিন। ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে 20 বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অ্যালাবামা এবং নিউ অরলিন্সের মধ্যে চলতি বছরের ট্রেন পরিষেবা ফের চালু হতে যাচ্ছে। 2005 সালের আগস্টে হারিকেন ক্যাটরিনার আঘাতে উপকূলীয় রেল ট্রেকারগুলো ধ্বংস হবার পর থেকে এই রুটে রেল চলাচল বন্ধ ছিল। নতুন বছরের রেলযাত্রার আলোচনায় উঠে এসেছে মরুর দেশ সৌদি আরবও। আগামী নভেম্বরেই ড্রিম অব দ্য ডেজার্ট নামক বিলাসবহুল ট্রেন চালুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রেলযাত্রায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি 41 কেবিনের ট্রেনটি ছুটবে রাজধানী থেকে 1200 কিলোমিটার দূরের জর্ডান সীমান্ত লাগোয়া শহর আল কুরাইয়াত পর্যন্ত। পাহাড় ঘেরা মরুর পথ অতিক্রমের রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আরোহীরা।
তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন সকালে। এবার জানাবো খেলার খবর। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার জানালেন, সাকিবের ব্যাপারে বিপিএলের মাঝেই সিদ্ধান্ত নেওয়া দরকার। এদিকে আসন্ন এই মেগা আসরে নাজমুল শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলেও নিশ্চিত করেছেন এই সভাপতি। আরও জানাচ্ছেন এসকে শাওন। গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ফরম্যাটে বিদায় নিতে চেয়েছেন সাকিব আল হাসান, তবে নানা জটিলতায় ঘরের মাটিতে অভিজাত ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলতে পারেননি নাম্বার 75। এরপর গুঞ্জন উঠেছিল উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন, যদিও সেটা সত্য হয়নি। 50 ওভারের ক্রিকেটকে বিদায় না বলায় তাকে নিয়ে জল্পনা কল্পনা চলমান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে লাল সবুজ জার্সিতে দেখা যাবে কিনা। শুক্রবার বিপিএল চলাকালে এমন প্রশ্নের সম্মুখীন হন বিসিবি সভাপতি। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। বিসিবি বসের কথায় পরিষ্কার, সাকিবকে মেগা আসরে খেলাতে তারা আগ্রহী। এ ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখতে চান না বিসিবির শীর্ষকর্তা। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। এদিকে টি-20 থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যে কারণে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসছে কিনা জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে। আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর, সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও আসবে অ্যাজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা ক্যাপ্টেন। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু বাংলাদেশের। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছে এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। গণ অভ্যুত্থানে আহত অনেকেই ভুগছেন মানসিক ট্রমায়, আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে হতাশা বাড়ার শঙ্কা। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি, তো ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনো ঠিক মতো ঘুমাতে পারি না, আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। মার্চ থেকেই চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্রপথে ফেরি চলাচল শুরু, দুর্ভোগ থেকে মুক্তি মিলছে সন্দ্বীপবাসীর। এবং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে চেষ্টার কমতি রাখতে চায় না বিসিবি, নেতৃত্ব দেবেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।